এখন কালকে কিন্তু আমি বলছিলাম যে অনেকগুলো কাজ দিয়েছিলাম, করছো নাকি সেগুলো? জি। আচ্ছা, এখন তোমার কাজ, তুমি তোমার কাছে রাখো, আমি লাস্ট সেগুলো ধরি। তার আগে আমি আমার ডিসকাশনে যাই যে আমি ফিজিক্স তোমাকে কি পড়াবো। আচ্ছা। এখন আমরা গতকাল বলছিলাম যে ফিজিক্সে সবকিছু কি তোমার ম্যাথ দ্বারা এক্সপ্লেন করতে হবে, মানে কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে ম্যাথ লাগবেই, তাই না বলছিলাম? জি। এখন বেসিক ম্যাথ তো তোমার জানা থাকা জরুরি। এখন তুমি জানো কি জানো না, বা কতটা ডিপলি জানো সেটা আমি জানি না। আমি ধরে নিচ্ছি তুমি কিছু জানো না, সেই স্টেজ থেকে আমি আস্তে আস্তে তোমাকে পড়াতে থাকি। ঠিক আছে? জি জি জি। আচ্ছা, এখন ফিজিক্সের ভিতরে আমি ম্যাথ পড়াবো, ম্যাথে কি কি বিষয় তোমাকে পড়াবো সেটা একটু জরুরি বিষয়। তোমার পাশে যদি নয়েজ হয় তাহলে তুমি ওইটা অফ রেখে যখন আমি অ্যান্সার জিজ্ঞাসা করবো তখন তুমি সে অন করো মাইক্রোফোনটা, ঠিক আছে? আচ্ছা। এখন ম্যাথের ভিতরে আমি প্রথমত তোমাকে বীজগণিত শেখাবো। বীজগণিত হয়তোবা তুমি পারো। আর এখন থেকে একটু ট্রাই করবা কি, এই প্রত্যেকটা টার্ম বা শব্দের ইংরেজি অর্থখানা জেনে রাখা। যেমন বীজগণিত ইংলিশে কি বলা হয়? অ্যালজেব্রা বলে, ঠিক আছে? জি। আচ্ছা, আর একটা জিনিস আমরা সামনে শিখবো, সেটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি বাচ্চাকালে তোমরা ভয় পেতে পারো। উপপাদ্য, সম্পাদ্য ইজি লাগে কিন্তু উপপাদ্য মানে একটু কঠিন কঠিন লাগে। তো আমরা জ্যামিতি দেখবো। আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গ্রাফ। কিভাবে তুমি, গ্রাফের বাংলা কি? পাই ছিদ্র। না, গ্রাফের বাংলা কি ছিল? লেখচিত্র না? লেখ ছিদ্র, লেখ ছিদ্র, আচ্ছা। আচ্ছা, তো আমরা এই তিনটা বিষয় আহ একটু ভালোভাবে ডিসকাস করব, কারণ সামনে পদার্থবিজ্ঞানে যত যাই করো না কেন, এই তিনটা বিষয় তোমাকে মানে টেনে আনতে হবে যাই করো না কেন। এখন আমরা বীজগণিত থেকে শুরু করব, এজ ইউজুয়াল। এখন বীজগণিতের বিষয়ে ভিতরে কি কি শিখবো, আর কি কি শেখার আগে আমরা একটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। ধরো, একটা সিম্পল গল্প এমন যে রহিম নামে একজন ব্যক্তি আছে। রহিম তো খুবই ফেমাস নাম, ইংলিশে পড়ো। জি। রহিম, ধরো, মান্থলি 1 লাখ টাকা ইনকাম করে। 1 লাখ টাকা ইনকাম করলে একের ভিতরে কয় শূন্য হবে? ছয়টা। 6টা না 5টা? হ্যাঁ, পাঁচটা পাঁচটা। 5টা। আচ্ছা, 1 লাখ টাকা ইনকাম করে। এখন এই যে আয়টা করে, এখন আয় করলে তো ব্যয় হবেই। জি। এখন ধরো তার সন্তান আছে। সেই সন্তান একটা ছেলে মনে করো, তোমার মতন। তার মাসিক হাত খরচ মনে করো তোমার 10,000 টাকা, দিয়ে খুবই বেশি, বাট ধরো দিই। দেন তার স্ত্রী আছে, তাকে ধরো 15,000 দেয়। তারপরে ধরো ঘর ভাড়া, হম তাহলে কি লেখা যায়, বাসা ভাড়া, সেটা ধরো তোমার কয় টাকা দেবে? 30,000 টাকা দিয়ে ধরো। আর বাকি থাকে কয় টাকা? 45,000। বাকি থাকে 1 লাখ 15, 55 55। শিওর? না, 45,000 তো। হ্যাঁ, ঠিক আছে, 35,000। প্রথমে তো 45 বলেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো কনফিউজ হবে না, বারবার দেখে কনফিউজ তোমাকে করবো, বাট কনফিউজ হবে না, তোমার উত্তর তুমি অনড় থাকবা। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো রহিমের
আয় কমে গেল, পরের মাসে 10 লাখ থেকে 50, 1 লাখ থেকে 50,000 হয়ে গেল, তখন তোমার কি মনে হয় তার সন্তানকে সে 10,000 টাকা দেবে? না না। আশা করি কম দেওয়া উচিত। জি, কম দেবে। ধরো 5,000 দেবে, স্ত্রীকে কয় টাকা দেবে? একই কি দেবে? 5,000 নয় 10, 8,000 এমন। আচ্ছা ধরলাম 10,000 টাকা, আমার রাউন্ড ফিগার। বাসা ভাড়া কত হবে? বাসা ভাড়া তো একই থাকবে। একই থাকবে, তার মানে 30,000-ই দিতে হবে। এবার বাকি যে টাকাটা আছে সেটা কত? 15,000। 30, 40, 45, তাহলে 5,000 না? 5,000। হ্যাঁ। 5,000 টাকা। আচ্ছা, যদি বেতন আরো কমে যায় তাহলে কি হবে? ধরো তার বেতন হচ্ছে 3,000, 30,000 টাকা, তখন কি হবে? ছেলে কি কোনো টাকা পাবে? না না। তার ওয়াইফ কি কোনো টাকা পাবে? না, বাড়ি ভাড়া কি দেওয়া লাগবে? বাড়ি ভাড়া তো দিতেই হবে। না হলে তো থাকতে দেবে না, তখন তো বিপদ। জি। আর বাকি থাকছে কয় টাকা? 0। 0 টাকা, তাই না? এখন তুমি খেয়াল করো যে হিম যে টাকা ইনকাম করছে, এই টাকার উপরে কয়টা বিষয় নির্ভর করছে দেখো তো। 3টা। তিনটা, চারটা না? বাকি টাকাটা মনে করো অন্য জায়গায় ব্যাংকে ও, থাকলে। জি জি, 4টা। চারটা বিষয় নির্ভর, তাই না? জি। আচ্ছা, যখন এই বাকি মানে রহিমের টাকার পরিমাণ কমছে, তখন কি এই পাশের মানগুলো কি কয়েকটা কমছে, কয়েকটা কম। কমছে না? জি। আচ্ছা, এর সাথে আর একটা নতুন শব্দ শুনুন, টেনে আসে, মনে করো টেনশন। টেনশন বলতো তো, হ্যাঁ হ্যাঁ। যখন টেনশন 1 লাখ টাকা, এখানে। জি, শূন্য। টেনশন শূন্য থাকবে তখন। হ্যাঁ, মানে টেনশন কম থাকবে। হ্যাঁ, কোনো টেনশনই নেই, 1 লাখ টাকা মাসিক ইনকাম। হ্যাঁ, এই পরের ক্ষেত্রে টেনশন কি হবে? কম কি থাকবে না হালকা একটু বাড়বে? হালকা। হালকা একটু বাড়তে বাড়তে পারে। পারে। কিন্তু যখন এই অবস্থায় আছে তখন কি হবে? টেনশন অনেক বেড়ে যাবে। অনেক বেড়ে যাবে, তাই না? হ্যাঁ এখন কয়েকটা বিষয় আমরা একটু খেয়াল করি, দেখো এখানে আয়ের মান যত পরিবর্তন করছি, তখন এই পাশে কিছু কাহিনী ঘটছে, তাই না? হ্যাঁ। এই যে তুমি যে আয়ের পরিমাণটা লিখছো, এই মানটা কি সবসময় সেম থাকছে নাকি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে যার মান কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা গণিতের ভাষায় চলক বলি। চলক। জি। তাহলে যেই জিনিসটারই মান পরিবর্তন হবে সেটার নাম কি? চলক। চলক। খুবই সিম্পল ধারণা। পরিবর্তন হওয়ার অর্থই কি? চলক। চলক। এখন এই যে তোমার কিছু মান পরিবর্তন হওয়ার সাথে সাথে এই পাশে দেখো কিছু মান পরিবর্তন হচ্ছে, আবার কিছু হচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে সন্তানের টাকা, যে টাকা দিত সেটার মান কি পরে পরিবর্তন হয়েছে? হ্যাঁ। হয়েছে। তার মানে এই সন্তানের টাকাও একটা কি? চলক। চলক। তার স্ত্রীকে যে টাকা দিচ্ছে সেটা একটা চলক। চলক। আচ্ছা, তার মানে এটাও, মানে এই পাশের এগুলোকে এক ধরনের চলক, তাই তো? চলক। হ্যাঁ। কিন্তু দুইটা যদি চলকই হয়, তাহলে কি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? এটাও চলক ওইটাও চলক, এটা তো সেম, নাকি এর মধ্যে কোনো আলাদা কোনো পার্থক্য আছে দেখো তো? চলক, কিন্তু এই যে মানে মানের পার্থক্য আছে। ওই আচ্ছা, মানের সন্তানের দশ পার্থক্য হাজার আছে। আমি কি এমন একটা পার্থক্য বলতে পারি যে সন্তানের টাকা কত হবে সেটা নির্ভর করছে কার উপরে?
বুঝতে পারলাম না। এই যে সন্তানের কাছে কয় টাকা থাকবে বা কয় টাকা পাবে, সেটা কার টাকার উপর নির্ভর করছে? যে রহিমের উপর, রহিমের মানে আয়ের উপর। রহিমের উপর। আচ্ছা, তার মানে তুমি দেখো এখানে দুই ধরনের চলক আছে। একটা চলক কি, নিজে নিজে যে ওর বাবা কত ইনকাম করবে সেটা কি, মানে একটা ইনকাম করবে, ওই ইনকামটার উপরে আরো 8-10 জন নির্ভর করছে, তাই না? জি। তাহলে আমরা কি স্বাধীন পরাধীন বুঝি? স্বাধীন পরাধীন, হ্যাঁ। যেটা কারোর উপর নির্ভর করে না সেটা স্বাধীন, আর যেটা কারো না স্বাধীন কারোর উপর নির্ভর করে সেটা হচ্ছে পরাধীন বা পরাধীন। অধীন, তাই না? হ্যাঁ। তাহলে এই যে রহিমের বাবার যে ইনকামটা, এটা স্বাধীন চলক না পরাধীন চলক? সরি, রহিমের যে ইনকামটা, এটা কোন চলক? এটা স্বাধীন। তাহলে এই যে আমরা আয় লিখেছি, এটা একটা কি চলক? স্বাধীন চলক। কোন সমস্যা? না, আর এই সন্তান যেটা পাচ্ছে, এটা কোন চলক বলতে পারি? পরাধীন বা অধীন। পরাধীন বা অধীন চলক। এগুলো যখন আমরা গ্রাফ পড়াবো তখন আমাদের এগুলো প্রয়োজন হবে, সেহেতু আহ, তুমি কি কিছু লিখছো নাকি পরে লিখবা? এটা আর কি স্ক্রিনশট মেরে। আচ্ছা, এখন স্ক্রিনশট নিলে ঠিক আছে, নেওয়ার পরে কিন্তু লিখো আবার, কারণ আমরা আমরা আচ্ছা, নিজেরা তো স্ক্রিনশট নিয়ে হ্যাঁ, নিয়ে এটা কিন্তু পরে আমি। আর লিখি না। জি জি। তো অবশ্যই লিখো। তাহলে আমরা স্বাধীন চলক ছিলাম, অধীন চলক ছিলাম, তাহলে চলক কয় প্রকার? চলক দুই প্রকার। হ্যাঁ, চলক এখন দুই প্রকার। তাহলে আমরা আসি আমাদের চলক দুই প্রকার। এক, স্বাধীন চলক। দুই, অধীন চলক। তাহলে কেউ যদি আমাকে বলে চলক কি, আমি কি বলতে পারবো? হ্যাঁ। তাহলে চলক হচ্ছে কি, যার মান, স্বাধীন অথবা না পরাধীন। না না, যার মান পরিবর্তন হতে পারে সেই চলক। হুম। ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই পেজে আর একটা জিনিস দেখি। দেখো, তাহলে সন্তানের যে টাকাটা পাচ্ছে বা তার স্ত্রী যে টাকা পাচ্ছে, এগুলো কি পরিবর্তন হচ্ছে, তাই এই দুইটা কি, স্বাধীন না অধীন? পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আপনার অধীন। অধীন। ওকে। এই যে বাসা ভাড়াটা দেখো তো, এটা কি পরিবর্তন হচ্ছে? না না, বাসা ভাড়া আপনার তিন জায়গায় একই। একই আছে। তার মানে অবশ্যই আমরা এটা বলতে পারি যে যার মান পরিবর্তন হয় না, সেটার একটা কিছু নাম আছে। হ্যাঁ। তাহলে সেটাকে আমরা কি বলবো বলো তো? যার মান পরিবর্তন, লেখা কি বুঝতে পারছো? হ্যাঁ। যার মান পরিবর্তন হয় না, তারকে আমরা সুন্দরভাবে নাম ডাকি ধ্রুবক। ধ্রুবক। জি। এবং অবশ্যই বললাম, ইংরেজি শব্দগুলো মনে রাখার চেষ্টা করবা। ধ্রুবককে আমি সামনে যত ক্লাস আছে বা পড়াবো তখন তোমাকে বারবার একটা নাম বলবো, সেটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। মানে কি? জি। ধ্রুবক। জি। আর এই চলককে আমরা বলবো ভেরিয়েবল। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। তাহলে ভেরিয়েবল অর্থ চলক, কনস্ট্যান্ট অর্থ ধ্রুবক। ধ্রুবক। ওকে। এখন আমরা আরো একটা জিনিস এখান থেকে খেয়াল করতে পারি। দেখো, যত ইনকাম বাড়ছে, ইনকাম যত বাড়ছে, কিছু কিছু চলকের মান কি, আচ্ছা এই যে টেনশন, টেনশন কি চলক না ধ্রুবক, তাই বলো? টেনশন আপনার আছে চলক, পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে দেখো দুই ধরনের কাজ হচ্ছে। যত আয় কমছে, দুই একটা জিনিসের মান কমছে, আবার দুই একটা জিনিসের মান বাড়ছে, তাই না? হ্যাঁ।
যেমন টেনশন কি হচ্ছে, ইনকাম যত কমছে টেনশন তত, বাড়ছে। আর টেনশন আয় যত কমছে, ওদের যে ওর সন্তান বা বউকে যে টাকা দেয় সেটা কি হচ্ছে, যেটা এটা কমছে। কমছে। তাহলে এইবার আমরা একটা নতুন একটা রিলেশনে আসি, সেটা হচ্ছে সমানুপাতিক। নাম কি শুনছো? হ্যাঁ, সমানুপাতিক। সমানুপাতিক। দেখো, যত আমরা বলছি আয় যত বাড়ছে, আহ একে কি বলা হয়, আহ খরচ লিখি। আয় যত কমছে খরচ তো কি হচ্ছে? আয় যত কমছে খরচ তত বাড়ছে। উম বাড়ছিল কি? খরচ আপনার কমছে, আয় মানে যত কমছে খরচও কমছে। খরচও কমছে। এই যে আমি এমন চিহ্ন দিচ্ছি না, এই যে এটা নিচে মুখ তীর অর্থ হচ্ছে কমা, আর যখন উপর মুখ তীর দেবো অর্থ কি? বাড়বে, বাড়বে। মানে বাড়া। ওকে, জি। তাহলে এই যে আয় যত কমছে খরচ তত কমছে, আর টেনশন তত কি হচ্ছে? টেনশন বাড়ছে আপনার। বাড়ছে। তাহলে দেখো, চলকদের মধ্যে এক ধরনের আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি। কি সম্পর্ক বলো তো? এর সাথে এর একটা সম্পর্ক আছে, এর সাথে এটা সম্পর্ক আছে। এর একটা সম্পর্ক আছে। আর এই সম্পর্ক কাদের ভিতরে, চলকের ভিতরে নাকি ধ্রুবকের ভিতরে, দেখো তো। চলকের ভিতরে। চলকের ভিতরে। এই যে আয় আছে না, আয় হ্যাঁ। এবং খরচ, এটাকে আমরা এই চিহ্ন দ্বারা লিখতে পারি। এটাকে বলা হয় সে সমানুপাতিক চিহ্ন। ঠিক আছে। হ্যাঁ। ইংলিশ আমরা কি বলবো একে? প্রপোর্শনাল। জাস্ট নামগুলো লিখে রেখো, মাঝে মাঝে সময় পেলে মুখস্থ করে নিও। তাহলে আয় আর প্রপোর্শনাল কার? খরচ। খরচের। অর্থাৎ এইটার দুইটা অর্থ। প্রথম অর্থ হচ্ছে, আয় যদি কমে অবশ্যই খরচও কি হবে? কমবে। যদি আয় বাড়ে তাহলে কি হবে? খরচও বাড়বে। খরচও বাড়বে। সো আমরা সমানুপাতিক চিহ্ন কখন ব্যবহার করবো? যখন একটা বাড়লে আর একটা বাড়বে, বা একটা কমলে আর একটাও কমবে। কমবে। এখন তুমি দেখছো আর একটা সম্পর্ক আছে আয়ের সাথে কার? আয়ের সাথে খরচের। আর একটা সম্পর্ক, আয় খরচ তো হয়ে গেছে, আর একটা সম্পর্ক টেনশন। টেনশন। এখন দেখো তো, আয় যত বাড়ছে টেনশন কি তত, সরি, আয় যত কমছে টেনশন কি তত কমছে? আর আয় যত কমছে টেনশন আপনার বাড়ছে। বাড়ছে। তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে, যে আয় চিহ্ন সেম থাকবে, জাস্ট অন্যের নিচে টেনশন বসবে, যেটাকে আমরা ছোটবেলায় বলতাম যে উল্টে দেওয়া। ও আচ্ছা। তাহলে এমন হবে জিনিসটা যে আয় চিহ্ন সমানুপাতিক চিহ্ন, কিন্তু এর একটা নতুন নাম দেবো, যে নিচে কি বসবে, অন ভাগ টেনশন। টেনশন। এই যে জিনিসটা যদি কোনো সময় দেখো কোনো কিছু নিচে আছে এবং সমানুপাতিক চিহ্ন আছে, তখন এটাকে আমরা বলবো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। ঠিক আছে। হুম। আহ প্রথম দিকে একটু ক্রিটিক্যাল শব্দ মনে রাখতে হবে, কারণ প্রথম প্রথম শুরু করছি তো, সেগুলো না জানলে আমি সামনে এগোতে পারবো না, একটু মনে রেখো কষ্ট করে। এখন আবার সেম কথা, ব্যস্তানুপাতিকের ইংরেজি অর্থ কি, ইংরেজিতে কি বলে? ইনভার্স নাম শুনছো? ইনভার্স। হুম। ইনভার্স ইনভার্সলি মানে কোনো কিছুর প্রপোর্শন। উল্টা। ইনভার্স মানে কোনো কিছুর উল্টা। উল্টা।
জি। ইনভার্সলি প্রপোর্শনাল এর অর্থ কি? সমানুপাতিকের উল্টা। উল্টা। তাহলে আই ব্যস্তানুপাতিক টেনশন, যে কথা আই ইনভার্সলি প্রপোর্শনাল টু টেনশনও সে কথা। সেই কথা। ওকে। তাহলে একটা জিনিস কি তোমার কাছে বিরক্ত লাগছে দেখতে? আমার কাছে বিরক্ত লাগছে। এই যে বারবার আয় লিখছি, খরচ লিখছি, টেনশন লিখছি, বারবার এত বড় শব্দ লেখা কষ্টকর না? হ্যাঁ হ্যাঁ। তাই আমরা এই যে একই জিনিস বারবার লেখার হাত থেকে বাঁচার জন্য আমরা প্রতীক ইউজ করি। কি জিনিস? প্রতীক। প্রতীক। যেমন আমরা ধরে নেবো ইনকাম কি, ইনকামকে আমরা আয় ধরে নিলাম মনে করো। তাহলে আয় একটা কি আমার প্রতীক। প্রতীক, যেটাকে, যেটা আমার কাকে নির্দেশ করছে? আয়কে। আয়কে। হ্যাঁ। আর আয় একটা কি, চলক না ধ্রুবক? আয় হচ্ছে আপনার চলক। তাহলে অবশ্যই ইংরেজি যে আয়টা লিখছি এটাও কি হবে? অবশ্যই চলক। চলক। সেম ভাবে খরচকে যদি আমি কি লিখবো, ধরো এম লিখলাম, এমটাও কি একটা হবে? চলক। টেনশনটাও কি হবে একটা? চলক। যেটাকে লিখলাম টি। কোনো সমস্যা? না। ওকে। তাই এই যে চলক যে শব্দটা আছে আমরা লিখছি, এই চলককে সচরাচর আমরা ছোট হাতের ইংরেজি বর্ণ দ্বারা লিখি। অবশ্যই ছোট হাতের হওয়া লাগবে কিন্তু। কিছু কিছু ক্ষেত্রে দেখবা বড় হাতেরও হচ্ছে, বাট বুঝে নিবা যে ছোট হাতে লেখা উচিত, বাট বড় হাতের হলেও সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে। যেমন তোমরা ছোটবেলায় দেখছো এক্স, ওয়াই, জেড, এমন লেখা দেখছো। হ্যাঁ। তাহলে চলককে আমরা সাধারণত প্রতীক দ্বারা প্রকাশ করব। এবং যখনই আমি লিখবো এক্স, তখনই তোমার বুঝে নিতে হবে একটা চলক, এবং এর মান কি হতে পারে? পরিবর্তন। পরিবর্তন হতে পারে। ওকে। তাহলে তোমার এবার বাড়ি কাজ থাকবে, চলক খুঁজে বের করা, যে কি কি চলক হতে পারে। একটা বলো তো, চলকের নাম বলো তো, যেমন এই জিনিসটা চলক হতে পারে। আপনার 2x+3y। উম ওসব বইয়ের ভাষা বাদ দাও, সিম্পল ভাষা বল। যেমন বললাম যে তো রহিমের ইনকাম, ইনকাম কি পরিবর্তন হচ্ছে, তাহলে রহিমের ইনকাম একটা চলক। এমন কি ও, চলক হতে পারে? এমন আপনার হচ্ছে গিয়ে, যেমন এই যে আর কি ধানের যে দাম, ওগুলো আপনার হুম পরিবর্তন হয়, হুম। ওটা তাহলে আপনার চলক। চলক। ওকে। আর ধ্রুবক বলো কি? হ্যাঁ, ধ্রুবক বলো। ধ্রুবক আপনার হচ্ছে গিয়ে যেমন নির্দিষ্ট করে দেয়া থাকে একটা মান, যেমন যেমন বলতে পারি জি এর মান। জি এর মান কি? জি, ওই যে যে বিজ্ঞানের যে আপনার কি বলবো। আহ আইজাক নিউটন যে জির কথা বলছো? জি জি জি। ওই জি এর মান। হ্যাঁ। আচ্ছা, ওগুলো আমরা এখন পদার্থবিজ্ঞানের ভাষায় আসিনি, আমরা সহজ জিনিস পড়ছি। আর তারপরে আপনার পায়ের মান আছে, যে পায়ের মান আছে, তাও তুমি অঙ্কের ভিতরে নিয়ে আসছো, আমি সাধারণ জিনিস ধরতে যাচ্ছি। আহ সাধারণ আপনার এই যে একটা পণ্য, যে কোনো একটা পণ্যের দাম নির্দিষ্ট করে দেওয়া থাকে। নির্দিষ্ট করে দেওয়া থাকে, ও। এটা একটা ধ্রুবক হতে পারে। হুম। চাইলে চেঞ্জ করা যায়, কিন্তু ওইটাতে যখন চেঞ্জ ওই করা গায়ে যায়, জি। লেখা আছে 100 টাকা, তখন জি তো আর জি চেঞ্জ জি। করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো তাহলে পরিবর্তন ধ্রুবক। হতে পারে, মানে অর্থনীতির উপর নির্ভর করে। নির্ভর করে, হ্যাঁ, ওটা আলাদা বিষয়, বাট ইনিশিয়ালি যখন দাম লিখছে সেটা ফিক্স থাকবে, সো এটা ধ্রুবক বলা যায়। আচ্ছা, তোমার হুম। বয়স এটা কি চলক না ধ্রুবক? আমার বয়স এটা হচ্ছে চলক। চলক। ওকে। দেন আর কি হতে পারে? এই যে আমরা এখন কথা বলছি, এই কথার সাউন্ড কি? তুমি প্রত্যেকবার একই সাউন্ড শুনছো নাকি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে, এটা চলক। এটাও চলক। ওকে। তোমার হাতে যে খাতা আছে, খাতায় যে কটা পৃষ্ঠা আছে, পৃষ্ঠার সংখ্যা কি? এটা হচ্ছে আপনার ধ্রুবক। ধ্রুবক। ওকে, বুঝে গেছে, প্যারা নেই।
ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে এবার আহ চলক ধ্রুবক চিনলাম। এবার আসি আমরা আর একটু নতুন বিষয়ে। তুমি কি ছবি তুলবা না পরে তুলবা? অবশ্য আমি এই ভিডিও তুমি ইউটিউবে পাবা, তুমি পরে চাইলে দেখে নিতে পারো। আচ্ছা। ওকে, এখন আমরা পরবর্তী টপিকে যাব, হচ্ছে চলক ধ্রুবক চেনা শেষ। অর্থাৎ আমরা যদি এখন লিখি এক্স, তাহলে ভয় পাওয়ার বিষয় না, পাওয়ার কথাও না। আচ্ছা, এই চিহ্নটা, এটা, 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 এগুলো কি চেনো? হ্যাঁ। ওকে, গুড। এখন ধরো আমি লিখলাম এক্স, এই চিহ্নটার দ্বারা কি বোঝায়? ওটা আপনার গুণ, ইনটু। আচ্ছা, ইংলিশে বললে ইনটু বলো, তাই তো? আর যদি বাংলায় বলতে চাও গুণ বলবো। তাহলে এটাও যে জিনিস, এটাও সেজন্য। একই জিনিস, বাহ। আচ্ছা, এটা সমান কি লেখা যায়? আচ্ছা, এখন এত এখানে না যাই। যদি আমি এমন লিখি এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান, আমি কি লিখতে পারি বলতো? 3x। 3x। অর্থাৎ এখানে যে কয়টা এক্স কি আছে, যোগ আছে, সেটা সামনে বসবে, তাই তো? হ্যাঁ। তাহলে বলতো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস 2xy সমান কত? সমান 0। কারণ আপনার এক্স, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, 2xy। 2xy, জিনিসটা কি এমন যে এক্স ওয়াই মাইনাস, আর -4xy। দেখো, এখানে আছে কি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই না, মানে এটার হ্যাঁ, আগে কোনো চিহ্ন কি ধরে, জন্য এর আগে কি আছে? প্লাস। প্লাস। অর্থাৎ এক্স ওয়াই তোমার কাছে দুইটা আছে এবং যোগ আছে। হ্যাঁ। অর্থাৎ আমি আমার স্টুডেন্ট, মানে যারা বাচ্চা কাছে আছে তাদের এমন বলি, যে পদটা একই রকম দেখতে তাদেরকে আম ধরে নিবা। এবং হুম। এ- এর আগে যদি কোনো কিছু না থাকে তুমি এক ধরে নিবা, এক, এবং আগে কিছু না থাকলে প্লাস। তাহলে এখানে বোঝাচ্ছে যে একটা আম এবং আর একটা আম যোগ করলে কয়টা আম হয়? 2টা। সেখান থেকে আবার দুইটা আম কি করছো, খেয়ে ফেলছো। বাদ। তাহলে কি কোনো আম থাকে? না। তাই শূন্য। এটাকে কি বলে? শূন্য। শূন্য। গুড। এখন উম আমি যদি এমন লিখি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড সমান কত? তুমি কি তাহলে বলতে পারবে কত? উম x² y²। না, প্রথমত দেখো, আমার এই পদটা এক্স প্লাস ওয়াই আছে, এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, কিন্তু শুধু কি এক্স ওয়াই আছে না, তার সাথে একজন আছে গুণাকারে। গুণ আকারে জেড রয়েছে। ওকে, এর অর্থ হচ্ছে যে এই পদটা আর এই পদটা একই পদ না, দুটো ভিন্ন পদ। হ্যাঁ। আর যদি দুইটা ভিন্ন পদ হয় তুমি তাদেরকে কখনোই যোগ করতে পারবা না। ওকে, কথা ক্লিয়ার? এখন তারপরের একটা বিষয় আছে। আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই সমান 10, ঠিক আছে? হ্যাঁ। এখানে চলক কয়টা? চলক দুইটা। দুইটা। আর ধ্রুবক? ধ্রুবক একটা। আচ্ছা বলো তো,
এক্স এর মান আর ওয়াই এর মান কি নিলে এইটা সত্য হবে? 5 + 5। শুধু কি 5 + 5 নাকি আরো কিছু সম্ভব? আরো সম্ভব। যেমন? 6 + 4। দেন? 8 + 2। 8 + 2। 7 + 3। 7 + 3। 0 + 10 লেখা যায়? 0 + 10। হুম। এটা 0 আর 10 করলে কত হয়? 10ই হবে। 10ই হবে, তার মানে ঠিক আছে না? হুম। আমি যদি লিখতাম 9.9 আর 0.1, এটা কি ঠিক? হ্যাঁ, এটাও ঠিক। তার মানে দেখো, এমন করে কি অসংখ্যমান পদ লেখা যায় না, যে যার যোগ করলে কি হবে? যোগ করলে 10। 10 হবে। মানে হ্যাঁ। জি। এখন আমি যদি মনে করো আমি লিখলাম এক্স এর মান 5, ওয়াই এর মান 7, তাহলে কি 10 হবে? না, তাহলে এক্স এবং ওয়াই এর সকল মানের জন্য কি এটা সত্য? মানে প্রশ্ন মানে বুঝতে এক্স পারলাম এবং না। ওয়াই এর যে যে কোনো মান, ধরো একটা 5 নিলে, একটা 7 নিলে, একটা 2 নিলে, একটা 11 নিলে, এগুলো যোগ করলে কি সবসময় 10 পাবা? না, না। নাকি নির্দিষ্ট কিছু মানের দ্বারাই তুমি 10 পাবা? হ্যাঁ, নির্দিষ্ট কোনো মানের দ্বারাই 10 পাওয়া যাবে। 10 পাওয়া যাবে। যখন এই ধরনের কাহিনী হবে তখন তাকে আমরা বলি সমীকরণ। তখন এর নাম কি হয়? সমীকরণ। তো সমীকরণ হলে ওই চলক দুইটার মান সকল বাস্তব মান হতে পারবে না, কিন্তু নির্দিষ্ট সিলেক্টেড কিছু বাস্তব মানের দ্বারাই কি ওইটা সত্য হওয়া লাগবে, যেটাকে তোমরা সিদ্ধ হওয়া বলবা। ঠিক আছে? হ্যাঁ। আর এই জায়গায় যে চিহ্নটা থাকবে, এটাকে তোমরা কি বলো জানো? সমান। সমান। কিন্তু আমি গত আর একটা কথা বলছিলাম, সেটা কি জানো? অভেদ। অভেদ। এখন ধরো তোমার কাছে এমন আছে 2x + 3y সমান, সরি, থ্রাইস এক্স ধরো, তাহলে এটা সমান কত লিখতে পারি? 5x। কারণ 2টা x আর 3টা x, মোট কয়টা এক্স হয়? 5টা x। 5x। ওকে। এখন তুমি দেখো তো, এক্স এর মান যদি 1 বসাও, এই এক্স এর মান কত হবে? 1। একই হবে, কারণ দুইটা একই চিহ্ন। তাহলে 2 1 কে কত? 2 1 কে 2 1 কে 2। আর 3 1 কে 3। যোগ করলে? 5। আর এখানে এক্স এর মান কত? 1। তাহলে 5 পাঁচ একে একে 5। দুই পাশকে সমান। 5। হ্যাঁ। তুমি ধরো এক্স এর মান তুমি এক এক নিলে না, তুমি মনে করো 9 নিলে, তাহলে কত হবে? 9 × 18। 3 × 9 = 27। যোগ করলে? 8 × 7 = 5, আহ 2 আর 1 3। ঠিক আছে নাকি? 35। হ্যাঁ। এবার ঠিক আছে? হ্যাঁ। এবার তুমি বাম পাশে, মানে ডান পাশে 5x দেখো তো, 5 × 9 করলে কত হয়? 45। 45। এইভাবে তুমি অসংখ্য মান নিতে পারো, অসংখ্য এক্স এর মান যাই নাও না কেন, তোমার দেখবা যে এই পাশেও যে মান হচ্ছে, এই পাশেও সেই মান আসছে কিনা। সেই মান হচ্ছে। হবে, অবশ্যই হবে, তুমি নিয়ে দেখো। আমি দুইটা নিলাম, তুমি নিয়ে দেখো তোমার ইচ্ছা মতন, দেখবা দুই পাশের মান কি হবে। সমান। আর যদি দুই পাশের মান সমান হয়, তখন তাকে আমরা বলি অভেদ। আর অভেদের জন্য আমরা এখানে দুইটা চিহ্ন না ব্যবহার করি, কয়টা চিহ্ন ব্যবহার করি? 3টা। 3টা। জি। তো এটা হচ্ছে অভেদ। কথা ক্লিয়ার? হ্যাঁ।
যদি বাম পাশের মান এবং ডান পাশের মান দুইটা একই হয় তবে সেটাকে আমরা অভেদ বলি। আর যদি বাম পাশের এবং ডান পাশের মানটা কিছু নির্দিষ্ট মানের জন্য সত্য হয় তখন তাকে আমরা সমীকরণ বলি। সমীকরণ বলি। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। আজ তোমার বাড়ি প্রশ্ন থাকবে। আমাদের সেশন মনে হয় শেষ হয়ে যাবে, কয়টা বাজলে এত তাড়াতাড়ি? দেখো তো কয়টা বাজে। 9:30। 1 ঘন্টা কি জানি আচ্ছা, আজকে মনে হয় পর্যন্ত রাখবো। আর মনে হয় 2 মিনিট 48 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে। আমি নিজে নতুন তো, কেন হচ্ছে জানি না। আমি নেক্সট দিন থেকে ঠিক করে নিব না। তো আচ্ছা। আমি নতুন একটা প্রশ্ন দেখি, দেখতে থেকে বন্ধ হয়ে যেতে পারে, আই ডোন্ট নো কি হবে। দেখি। a+b হোল স্কোয়ার সমান কি পড়ছো তুমি? a² প্লাস টু এ প্লাস বি b+b²। আমরা নেক্সট দিন হয়তো বা দেখবো যে এটা কিভাবে আসছে, বাট এখন সিম্পলি হয়ে রাখি। এখন তুমি মনে করো এর মান আর বির মান কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা আপনার চলক না ধ্রুবকে? এটা মনে হচ্ছে ধ্রুবক। কেন এর মান কি, এর মান কত আছে? এর মান এর কোনো নির্দিষ্ট মান আছে যে বললাম দোকানে যে বললাম ভাই আমার টাকার মিষ্টি দাও, মিষ্টি দিতে হ্যাঁ পারবে? হ্যাঁ। না, এখন নির্দিষ্ট মান নেই। তাহলে এটা কি হবে? চলক। চলক। এখন তুমি মান ধরে নিলে মনে করো এর মান 5, বির মান 10, তাহলে কোনো সমস্যা? না। যেহেতু চলক যে কোনো মান ধরা সম্ভব। হ্যাঁ। 10 আর 5 যোগ করে তার স্কোয়ার করলে কত হয়? 50-এর স্কোয়ার করলে আপনার, আর 10 আর 5 যোগ করলে 15। ও 15, সরি। 15 স্কোয়ার করলে কত হয়? 225। 225। সম্ভবত তুমি নিজে করে দেখো। এইবার আমি এই পাশে একটু মানটা বসাই দেখি। এর মান কত? 5। তাহলে 5 এর উপর স্কোয়ার। টু 25। ইন্টু 5 ইন্টু বির মান কত? 10। 10। হ্যাঁ, তাহলে 10 স্কোয়ার লিখি। লিখে কোনো সমস্যা? না। তুমি হিসাব করে দেখবে এটার মানও 200। 25। অর্থাৎ তুমি এ এবং বি এর মান এমন করে অসংখ্য বসিয়ে দেখো, দেখো দুই এর পাশে মান কি হবে সবসময়? সমান। সমান। এবং সেজন্য এটাকেও কি বলা হয়? অভেদ। এটা সফেদ। অর্থাৎ, জি, অর্থাৎ তোমার বীজগণিতের যতগুলো সূত্র আছে সবগুলো এক একটা অভেদ। এবং কেন অভেদ তুমি যে একটা ট্রাই করে দেখো, দেখে যদি মনে হয় যে না আসছে এটা অভেদ হচ্ছে না তখন আমাকে বলো। তো আজকে আমাদের সেশন সম্ভবত শেষের দিকে। তুমি জি। এই বিষয়গুলো নিয়ে একটু জাস্ট নোট করো এবং ঘোটাঘুটি তালি করতে পারো যে আসলে এটা ঠিক বলছি কি ভুল বলছি, রিলেট করার চেষ্টা করো নিজের হ্যাঁ, ক্ষেত্রে। ঠিক আছে। তো ধন্যবাদ, আমাদের সেশন শেষ। ঠিক।